এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। বুধ সকালে অগাস্ট মাস, বিষয় সে এক ঘোর বর্ষার দিনে। আজই শেষ দিন আপনাদের এই বর্ষার চিঠির। পরের মাস নতুন বিষয় শুরু করব আমরা, কিন্তু তার আগে আজ চেষ্টা করব যতটা বেশি সম্ভব চিঠি পড়ে ফেলা যায়। প্রথম যার লেখা দিয়ে আজ শুরু করতে চাইছে তিনি মোহাম্মদ মহসিন, ঠিকানা মানিকপুর, বেলমুড়ি, হুগলি। আপনি লিখেছেন, তখন আমার 12th ক্লাস, পড়ি সুরেন্দ্রনাথ কলেজিয়েটে। সহপাঠী আব্রাহাম বললে, তুই তো গ্রামে থাকিস, আমার বাবা কিছু দান ধ্যান করবেন, নিয়ে গিয়ে তোর গ্রামে দিতে পারবি? রাজি হয়ে গেলাম। আমার গ্রামের লোকই তো পাবে। ওদের কারখানাতেও গেলাম। ও বাবা, এ তো দান সামগ্রীর একেবারে পাহাড়। অগত্যা লোক আনতে গ্রামে গেলাম। অঝোরে ঝরছে। 1978-এর ভাদ্রধারা। সেদিনটার কথা আমি কোনো দিনই ভুলতে পারবো না। ক্লাবের ছেলেরা চাঁদা তুলছে গরিবদের সাহায্যের জন্য। নদীর ধারে কুড়ে ঘরে থাকে আসমা চাচি। নদী ফুলছে। সাহায্য দিতে গিয়ে বললাম, চাঁদা তুলে কিছু কিছু সাহায্য করা হচ্ছে। শুনে চাচি বলে, আমি নিজেই তো লোকের বাড়ি চেয়ে চিনতে খাই, বিশেষ কিছু দিতে পারবো না। জমানো 10টা টাকা আছে, এই নিয়ে যা। আমরা তো হতভম্ব, বলতে পারলাম না, চাচি সাহায্য এনেছি আমরা তোমার জন্য। এবারে সকলে মিলে গেলাম গ্রামের সবচেয়ে ধনীর বাড়ি। দান সামগ্রী আনতে খরচের হিসাব চাইলেন। দিলামও। শুধু যেতেই এক একজনের ট্রেন ভাড়া 1 টাকা 77 পয়সা আর ট্রাম ভাড়া 50 পয়সা। যেতে আসতে 4 জনের প্রায় 20 টাকা। শুনে বললেন, কলকাতা যাবে তোমরা ফুর্তি করতে, আর চাঁদা দিতে হবে আমাকে। সেই ঘোর বর্ষা মাথায় করে কলকাতা গেলাম, ওনার ভাষায় ফুর্তি করতে। 4 জন ফিরছি, মাথায় ভারী ব্যাগ। লাইন ডুবে, ট্রাম বন্ধ। অগত্যা বেশি ভাড়া গুনে বাসে হাওড়া স্টেশন। ট্রেন থেকে গ্রামের স্টেশনে যখন নামলাম, শুনলাম রাস্তা ডুবে গেছে। সবাই ভিজে কোলা ব্যাং। সেদিন থেকেই শুরু 78-এর ভয়াবহ বন্যা। ভুলিনি সেদিনের কথা আজও। লিখেছেন মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে। সত্যি কি বলবো, আসল ধনী কে? বিভ্রান্তিতে পড়লাম আপনার এই লেখা থেকে। এবারে পশ্চিম মেদিনীপুরের রাঙামাটি মধ্যপাড়া থেকে দিলীপ কুমার দত্ত, আপনার কলমে আপনি। মনে পড়ে 1978 সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এক ঘোর বর্ষার দিনের কথা। মুষলধারে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। প্রায় সব জলাধার থেকেই জল ছাড়ার খবর আসছে। সবাই আতঙ্কিত। চারিদিকে আকাশের ঘন ঘটা। এমনিতেই মেদিনীপুর জেলা বন্যা কবলিত জেলা বলেই পরিচিত। বৃষ্টি অবিরাম হচ্ছে, জনগণ বাড়ির বাইরে নেই, সবাই ঘরে ঢুকেছে। তখন এই মেদিনীপুর শহর এখনকার মতো এতটা ঘনবসতি ছিল না, এত বাড়িঘরও ছিল না। চারিদিকে দেখছি মাঠের পর মাঠ, শুধু জল আর জল। রাস্তার সঙ্গে ড্রেনগুলো মিশে গেছে, নোংরা জল উঠে আসছে। হাওয়ার দাপটে মাথার উপর ছাতা রেখেও কোনো লাভ নেই। এই পরিস্থিতিতে আমার তরুণ বয়সে অফিস থেকে হেঁটে কোনো মতে বাড়ি পৌঁছলাম। কিন্তু চিন্তায় ভাবনায় ঘরে পৌঁছেও স্থির থাকতে পারলাম না। যখন দেখলাম আমার পিতৃদেব তার চাকরিস্থল উলুবেড়িয়া থেকে পৌঁছতে পারেননি রাত্রি প্রায় 10টা পর্যন্ত। কোনো খবর নেওয়ারও উপায় নেই। সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ট্রেন বন্ধ, বাস বন্ধ। একমাত্র অবলম্বন রেডিও। তাও
খারাপ আবহাওয়ার দরুন ভালোভাবে শোনা যাচ্ছে না। এমনই দুর্যোগ মুহূর্তে হঠাৎ প্রায় রাত্রে 11টায় দরজার বাইরে পিতার কণ্ঠস্বর শুনলাম, দরজা খোলো। দরজা খুলে দেখলাম আমার পিতৃদেব পুরোপুরি সিক্ত বসন হয়ে একেবারে স্নাত। সেদিন ঘোর বর্ষার এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে আমার পিতা নিরাপদে ঘরে পৌঁছতে পেরেছেন বলেই আমরা সেদিন পরিবারের সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত্রিতে ঘুমোতে পেরেছিলাম। দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। কলম ধরেছেন দীপক রঞ্জন বসাক, উত্তর ঘোষপাড়া, চাকদহ, নদিয়ার। এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন। এই গানটা শুনতে শুনতে মন কেমন উদাস হয়ে যায়। তবে বাল্যকালের বর্ষার আনন্দ ভাষায় প্রকাশ কতটা সম্ভব দেখি। বৃষ্টি হলেই আসানসোলের রেল কোয়ার্টারের সামনের মাঠে জমা জলে কাগজের নৌকো বানিয়ে ভাসিয়ে দিতাম, হেলে দুলে চলে যেত। আবার বলি, বর্ষায় একটা ডোবার জল এসে ঝর্ণার মতো বড় ড্রেনে পড়ত, আর আমি ছাতা নিয়ে ঝরা জলে কিছুক্ষণ ধরে থাকলেই ছোট মাছ ধরা দিত। আরো বলি, স্কুলে পৌঁছে যাবার পর দুষ্টু বৃষ্টি এসে হাজির। আমিও দুষ্টু বুদ্ধি দিয়ে ছাদের ঝরা জলে মাথা ভিজিয়ে, মাস্টারমশাই, রেনকোটের টুপির ফুটোর জলে আমি তো ভিজে গেছি। ওমা, যা বাড়ি যা। কি মজা ছুটি। কিন্তু বাড়ি ফেরার পথে দেখি পাড়ার বুধুয়া ভিখারি আর ওর ছেলে গাছতলায় বসে ভিজছে। কিছু ভেবে না পেয়ে রেনকোটটা খুলে ওদের ঢাকা দিয়ে ওদের মাথার ছোট্ট প্লাস্টিকটা দিয়ে বই মুড়ে সোজা বাড়ি গিয়ে আগেই মাকে বলে বকার হাত থেকে বাঁচার চেষ্টা। কিন্তু বকা তো দূরের কথা, আদর করে মা বললেন, ঠিক করেছ, আবার একটা রেনকোট কিনে দেব। আর বাল্যবন্ধু চানা তনুরা তো বৃষ্টি এলেই জন্মের পোশাকে মাঠে নৃত্য শুরু করত। সে এক মজার দৃশ্য। অনিলদা বর্ষায় এলেই আনন্দ, কারণ বাইরে বর্ষা আর ঘরে 4 ভাই বোন বসে শুধু ভূতের গল্প আর গরম খিচুড়ি, পাঁপড় ভাজা। কি যে মজা। সেই মজার দিনগুলোর কথা লিখেছেন দীপক রঞ্জন বসাক, উত্তর ঘোষপাড়া, চাকদহ, নদিয়া থেকে। এবারে পরপর ডাকযোগে আসা কয়েকটি চিঠি আমি পড়ে নেব একই সঙ্গে। প্রথম চিঠি স্বাতী মুখোপাধ্যায় লিখেছেন সল্ট লেক, কলকাতা 106 থেকে। সে এক ঘোর বর্ষার দিনে, বুধ সকালে প্রিয়জনেশু। তখন আমি 8 আর দিদি 12। নিজেরাই পুতুল তৈরি করে খেলি। এক বন্ধুর পুতুল মেয়ের সঙ্গে পুতুল ছেলের বিয়ে দিলাম। ওর বাড়ি একটু দূরে। মা বিয়ের আসর সাজিয়ে দিলেন, লুচি, আলুর দম আর মিষ্টির ভোজ হল। মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল। শাশুড়ি বলে গেল কদিন পরেই বাপের বাড়ি পাঠাবে। বেশ কিছুদিন হয়ে গেল, মেয়ে আর এলো না। তখন শ্রাবণ মাস, বৃষ্টি লেগেই আছে। আমরা বন্ধুর বাড়ি যেতে চাইলাম, মা রাজি হলেন না। একদিন সকাল থেকে বৃষ্টি হলো না। আমরা বন্ধুর বাড়ি যাওয়ার জন্য জোরালো ঘ্যান ঘ্যান শুরু করলাম। ছাতা নিয়ে যাব আর আসবো কথা দিয়ে বিকেলে বেরোলাম। জোর কদমে হেঁটে ওদের বাড়ি পৌঁছলাম। কুটুম বাড়ির লোক এসেছে, মাসিমা মিষ্টি খাওয়ালেন। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কিন্তু মেয়ে হাতে নিয়ে সে কথা মনে রইল না। নোংরা শাড়ি পরা, চুল কাটা হতশ্রী মেয়ে দেখে ঝগড়া বেঁধে গেল। আকাশে মেঘের ডাক শুনে তখন বাড়ির কথা মনে পড়ল। বড়দের বারণ সত্ত্বেও রাস্তায় পা দিলাম। প্রায় ছুটছি, কিন্তু শেষ রক্ষা হল না। মাঝ রাস্তায় প্রবল বৃষ্টি নামল। অন্ধকার রাস্তায় কোথাও দাঁড়াবার জায়গা নেই। দিদি এক হাতে পুতুল বুকে চেপে ধরে অন্য হাতে ছাতা সামলাতে পারল না। ভয়ে আর ঠান্ডায় জবুথবু 2 বোন বাড়ির দরজায় কড়া নাড়লাম। দরজা খুলেই মা দিদির গালে ঠাস করে একটা চড় মারলেন। বড়র কর্তব্য বোধে দিদির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু বোঝার আগেই এক টানে ঘরে ঢুকে গেলাম। শুকনো জামা পরিয়ে মা রান্নাঘরে উনুনের পাশে বসিয়ে দিলেন। তারপর এ কি অবিশ্বাস্য ব্যাপার, মা আমাদের হাতে তুলে দিলেন গরম চায়ের কাপ। আমরা স্বপ্ন দেখতাম কবে বড় হয়ে চা খাবো। ভাগ্যিস বৃষ্টি আমাদের সেদিন ভিজিয়ে দিয়েছিল।
স্বাতী মুখোপাধ্যায় লিখেছেন সল্টলেক, কলকাতা 106 থেকে। আপনার এই লেখা পড়তে পড়তে বা শুনতে শুনতে এপারে আমার মতো ওপারেও নিশ্চয়ই অনেকেরই এই প্রথম বড় হয়ে ওঠার কোনো না কোনো অনুষঙ্গ মনে পড়ে গেল। আমার তো মনে পড়লই। সূর্যমুখী মণ্ডলের লেখা পড়ব তেজহাটি, বীরভূম থেকে এসেছে। তখন ক্লাস 8-এ পড়ি। জুলাই মাস, হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়েছে। তখন একদিনে 2টো বিষয়ের পরীক্ষা, 2টো হাফে হতো। 10টা থেকে 5টা পর্যন্ত চলত, মাঝে 1 ঘন্টা টিফিন থাকত। কোনো একটি দিনে দ্বিতীয় হাফে পরীক্ষা চলাকালীন দেখতে পাই আকাশ কালো মেঘে ঢাকা, বিকেলেই যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পরীক্ষা শেষ করে আমাদের বাড়ি ফেরার দুশ্চিন্তায় বুকটা দুরুদুরু করছিল। স্কুল থেকে মেঠো পথে বাড়ি ফিরতে 8 ঘন্টা লাগে। তাই যেমন করেই হোক বাড়ি ফেরার তাগিদে আমরা 4 জন, আমি, আমার বোন আর গ্রামেরই অন্য পাড়ার 2 বান্ধবী দ্রুত গতিতে পা চালাই। আমাদের সঙ্গী হয়ে 1-2 করে মোটা মোটা বৃষ্টির ফোঁটা নিমেষের মধ্যেই মুষলধারে পড়তে শুরু করে, আর মুহুর্মুহু মেঘের কান ফাটা আওয়াজ আমাদের বিচলিত করে দেয়। বান্ধবীদের কাছে ছাতা না থাকায় আমরা একটি ছাতায় 2 জন করে আসছি, কিন্তু জমির সরু আলপথে পাশাপাশি 2 জন আসা অসম্ভব হওয়ায় বারে বারে পালা করে পা পিছলে সদ্য পোতা ধানের জমিতে পড়ে যাচ্ছিলাম। আমরা ভিজে জবুথবু হয়ে ঠকঠক করে কাঁপছিলাম। সেই ঘনঘোর দুর্যোগে সামান্য দূরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমাদের সামনে দিয়ে প্রকাণ্ড বড় সাপ এক জমি থেকে আর এক জমিতে চলে গেল স্পষ্ট বুঝতে পারলাম। কিন্তু সেদিন সাপের ছোবল থেকে রক্ষা পেয়েছিলাম আমরা। এমনিভাবে 8 ঘন্টার রাস্তা প্রায় 1.5 ঘন্টায় বাড়ি পৌঁছই। ওই রকম অবস্থায় আমাদের বাড়িতে ঢুকতে দেখে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে যান। আমরাও তখন সমানে কেঁপে চলেছি। তাড়াতাড়ি পোশাক বদলে আমরা গরম উনুনের পাশে বসে মায়ের হাতে পাঁপড় ভাজা, মুড়ি আর গরম চা খেয়ে স্বস্তি পাই। মায়েদের মুখে শুনেছিলাম বৃষ্টি একটু থামলে বাড়ির বড়রা আমাদের স্কুল থেকে নিয়ে আসতেন। পরে আমার বাবা দাদারা টর্চ হ্যারিকেন হাতে বান্ধবীদের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। জানো বন্ধু, এখন যেমনই বর্ষা হোক না কেন, সেদিনের সেই ঘোর বর্ষার দিনের মতো এখনো পর্যন্ত জীবন মননে দাগ কাটতে পারেনি। সূর্যমুখী মণ্ডল আপনি লিখেছেন তেজহাটি, বীরভূম থেকে। ডাকযোগে লিখেছেন প্রবোধ কুমার মণ্ডল, বাগনান, হাওড়া থেকে। বুধ সাথী, বুধ সকালে। তোমার এবারের বিষয় শুনেই বিদ্যালয় জীবনের একদিনের ঘটনা মনে পড়ে গেল। আমাদের বাড়ি থেকে এই বিদ্যালয় 3 কিলোমিটার, হেঁটে প্রায় 50 মিনিট। আমাদের পাড়া থেকে 8-10 জন তখন একসঙ্গে স্কুলে যেতাম। ভাদ্র মাসের কোনো একটা দিন, সকাল থেকে মেঘের ঘন ঘটা, কোনো কোনো সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তেমন বৃষ্টি নেই দেখে আমরা বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। তারও কিছু পরে বৃষ্টি, জোর বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। একজনের ছাতা তো উল্টেই গেল, অন্য একজনের ছাতা হাত থেকে গেল ফসকে সোজা ধান খেতে। সে তো ছাতা ধরার জন্য ধান খেতে নেমে গেল, কিন্তু ঝড়ের গতির সঙ্গে তাল রেখে ছাতা এত দ্রুত যেতে থাকে যে তার পক্ষে ছাতার নাগাল পাওয়া কষ্টকর। মিনিট 10 পরে সে ছাতার নাগাল পেল। ততক্ষণে তো সে ভিজে একেবারেই জবুথবু, আর আমাদের ছাতা থাকলেও প্রায় তারই মতো ভিজে গেছি। আসলে শুধু বৃষ্টি তো নয়, সঙ্গে দমকা হাওয়া। 2 জন তো আছাড় খেয়ে উঠে বই ছাতা কুড়োতে থাকে। তখন সকলের এমন অবস্থা যে হাঁটতেও পারছি না। সামনে একটি গোয়ালঘর দেখে সেখানে ঢুকে পড়া, সেটা বাড়ি আর স্কুলের মাঝামাঝি। বৃষ্টি যখন থামল তখন স্কুলে যেতে গেলে প্রথম পিরিয়ড পেরিয়ে যেত। তাই ঠিক করলাম কেউ আর স্কুলে যাব না, সবাই তো প্রায় ভিজে গেছি। একজন বলল, তবে কি বাড়ি ফিরব? একজন বলে, না, ফিস্ট করব। অন্যজন বলে, কোথায়? যাদের গোয়াল তাদের বাড়িতেই ফিস্ট করব। একজন এ কথা বলতেই, সেই গৃহকর্তাকে আমাদের ইচ্ছার কথা বলতেই তিনি এক কথায় রাজি। খিচুড়ি ডিম ভাজা হবে বলতেই গৃহকর্তা বলেন, চাল ডাল আলু আমি দেব, কিন্তু ডিম তো আনতে হবে। আমরা ও বাড়ির সবাইকে ধরে প্রত্যেকের জন্য একটা করে ডিম এনে রান্না শুরু হলো। আমাদের মধ্যেকার দিদিরা ও গৃহকর্ত্রী
সবাই মিলে রান্নার শেষে খাওয়া দাওয়া করে ঠিক যে সময় প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরি সেই মতো বেরোই, যাতে বাড়ির কেউ ফিস্টের কথা জানতে না পারে। হই হই করে বাড়ি ফিরলাম। ঘরে এক পা আর বাইরে এক পা। এমতাবস্থায় কানে এলো, কোথায় আজ স্কুল বসেছিল। বুঝলাম স্কুল না গিয়ে ফিস্ট করেছি সেটা বাড়ির সকলে জেনে গেছে, তবে কেউ বকাবকি করেনি। প্রবোধ কুমার মণ্ডল লিখেছেন বাগনান, হাওড়া থেকে। আজ একটু দ্রুততার সঙ্গেই চিঠি পড়া, কারণ এরপর এই চিঠির পড়বার সুযোগ হবে না। পড়ব এবারে অলকা অধিকারীর লেখা মাধবডিহি, পূর্ব বর্ধমান থেকে এসেছে। সে ঘোর বর্ষার দিনের মেয়ে বেলার কথা। অঝরে বৃষ্টি ঝরছে, জল থই থই। ধান্য জমির দুর্বলতায় ভরা আলপথে চলেছি। পদশব্দে একটি শাল মাছ আলের গা থেকে ধান্য খেতে চলে যাচ্ছে দেখে দুই হাতে তাকে শক্ত করে ধরে মহানন্দে ব্যাগের মধ্যে ভরে দুর্বলতায় ব্যাগের মুখ বেঁধে বাড়িতে এসে বললাম, বাবা দেখো শাল মাছ ধরেছি, গায়ে কত সুন্দর চাকা চাকা দাগ। ব্যাগের মুখ খুলতেই সুরসুর করে বেরিয়ে পড়ল। আতঙ্কে বাবা চিৎকার করে বলেন, বাপ রে, এ তো চন্দ্রবোড়া, ধন্যী মেয়ে তুই। সকলে ভয়ে একেবারে থরহরি কম্পমান। বাবা তাকে একটা বস্তায় ভরে জঙ্গলে ছেড়ে দিয়ে এলেন। বর্ষা সকালের অভিনন্দনে অলকা অধিকারী লিখেছেন মাধবডিহি, পূর্ব বর্ধমান থেকে। কি কাণ্ড! পড়তে পড়তে আমারই তো হাত পা সেঁধিয়ে যাচ্ছিল। আপনি মাছ ভেবে একটা সাপ তুলে ব্যাগে ভরে নিয়ে এলেন, কি কাণ্ড! এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নি। আমাদের লিখেছেন তনুশ্রী পারুই, ভান্ডারচক, ময়না, পূর্ব মেদিনীপুর। নন্দিতা সিনহা, ডাক্তার বাগান লেন, রামপুর ৩, হুগলি। অমল ভৌমিক, নাড়াদারি, তমলুক। দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিগপাড়, বাঁকুড়া। প্রবীর কুমার মুখোপাধ্যায় লিখেছেন দেশপ্রাণ, শাসমল রোড, হাওড়ার। চৈতালি মণ্ডল, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ ২৪ পরগনা। বিমল কুমার প্রধান, মঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। বিশ্বজিৎ হাজরা, হবিবপুর, মালদা। মুকুন্দ নারায়ণ মণ্ডল, কাটোয়া, পূর্ব বর্ধমান। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মুন্সিরহাট, হাওড়া। বুলবুল মণ্ডল, আরামবাগ, হুগলি। বিশ্বনাথ কুণ্ডু, আটপুর বাজার, হুগলি। বাবলু কবিরাজ, অন্ডাল, পশ্চিম বর্ধমান। চিত্রা দত্ত মল্লিক, সল্টলেক, কলকাতা ৯৭ থেকে আমাদের লিখেছেন। আপনাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পরের চিঠিতে যাবার আগে আমাদের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়টা সেপ্টেম্বর মাসের জন্য আর একবার মনে করাই। এখন থাক। ডু ইট নাও মন্ত্রে মাঝে মধ্যেই গা ঝাড়া দিয়ে ওঠে সমাজ। সে উৎসাহ থিতিয়ে যেতেও অবশ্য তেমন সময় লাগে না। ফিরে আসে পুরনো বুলি, এখন থাক। আগ্রাসী ব্যবসায়ী বা বিক্রেতাকে থামাতেও কাজে লাগে এখন থাক। বিবদমান দুই গোষ্ঠীর সম্ভাব্য সংঘাত এড়াতে বিচক্ষণ মধ্যস্থতাকারী হয়তো বলেন, এখন থাক, পুজো মিটে গেলে আবার বসা যাবে। বাউন্ডুলে ছেলের নতুন ব্যবসার প্রস্তাবের অসারতা বুঝেও নিরুপায় যে পিতা, তিনি হয়তো টাকা হাতছাড়া হওয়া বাঁচান এই বলে এখন থাক। ঝাঁ চকচকে হাসপাতালে অপারেশনের খরচ শুনে ছাপ্পোষা রোগীকে তো বলতেই হয় এখন থাক। কাজে ঢিলে দেওয়া কখনো বেজায় খারাপ, কখনো সেটা আত্মরক্ষার অস্ত্র, আবার কখনো হয়তো নেহাতি অভ্যেস। এখন থাক শব্দ দুটো উচ্চারণ করা নিঃসন্দেহে সময় কেনার দারুণ পথ। সে পথের বাহারি বৈচিত্র্য নিয়ে জানতে চাই আপনাদের চিঠি থেকে। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠির বিষয়ে এখন থাক। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে চলে আসি চিঠিতে। ইমেল করেছেন অর্পিতা পোদ্দার, কালিকাপুর, কলকাতা ১০৭ থেকে। সেদিন আমি নিজের পুরনো হস্টেল ছেড়ে সদ্য নেওয়া পিজি থাকার বাড়িতে উঠে এসেছি। বাড়িটা ছিল অদ্ভুত। একতলাটা আলাদা, দোতলাটা লম্বা টানা বারান্দা দিয়ে জোড়া আর একটা বাড়ির সঙ্গে, তবে মাঝে দেওয়াল তোলা। মনের দেওয়ালেরই বাস্তব রূপ বোধ হয়। ওপর নিচ মিলিয়ে ৭খানা ঘর বোর্ডারদের। আমি গিয়ে পড়লাম জুলাইয়ের একেবারে শেষ দিনে। গোটা বাড়িটা খা খা করছে, কারণ সবাই মাসের প্রথমে আসবে। তখনও মোবাইল জন্মায়নি, কথা বলতে গেলে
এসটিডি বুথে যেতে হয়। তার উপর আমি ভিন রাজ্যের মানুষ, সকাল থেকে টিপটিপ টিপটিপ বৃষ্টি, তারই মধ্যে বেলায় বেলায় নতুন খা পুরীতে গিয়ে উঠলাম। ভাবলাম একটা তো রাত কেটে যাবে, কাল তো আসবে কয়েকজন। সন্ধ্যা থেকে বৃষ্টির জোর বাড়ল, হাওয়া বাড়ল, বিদ্যুৎ চমকানো বাড়ল, চারপাশ একেবারে ধুয়ে মুছে যাচ্ছিল জলের তোড়ে। আমি একা বারান্দায় দাঁড়িয়ে কাঁদলাম বেশ খানিক। কাহাতক আর কাঁদা যায়। উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তখনই তিনি এলেন, আমার মাথায় হাত রাখলেন। আমি দু চোখ বুজে তার স্মরণ নিলাম। একের পর এক রবীন্দ্রসঙ্গীত গাইতে লাগলাম। না, আর সেরকম ভয় করছিল না। ক্লান্ত লাগছিল, কিন্তু গাওয়া থামায়নি। ভোরের আলো ফুটতে ভাবলাম আমার গলার একটু চা পাওয়া উচিত এখন। নিচে নেমে দোকান খুঁজছি। পাশের গেট ধরে এক মহিলা আমায় হিন্দিতে বললেন, কাল রাত ভর আব अकेली गाना गा रही थी। আমি বললাম, গানা গায়া পর अकेले नहीं। লিখেছেন অর্পিতা পোদ্দার, কালিকাপুর, কলকাতা 107 থেকে। আপনার বিশ্বাস গায়ে কাঁটা দিল আমাদের। বিভূতিভূষণ মাইতি, হরেন্দ্রনগর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা আপনার ঠিকানা। ঘোর বর্ষার দিন নয়, অকালে হঠাৎ প্রবল বর্ষণ রাতের কথা আপনাদের জানাই। বেশ, শুনি। 1974 সালে ভাগবতপুরে কুমির প্রকল্প দেখতে 25শে ডিসেম্বর 20 জন ছাত্রসহ আমরা 5 জন শিক্ষক সকাল 7টায় নৌকোয় বেরিয়ে পড়ি। সুন্দরবনে সে সময় দাঁড়পালের নৌকোই ছিল ভরসা। পানিপুকুরিয়া, গুন্ডাকাটা, গোবাদিয়া নদী হয়ে সপ্তমুখী নদীপথে দুপুর 12টায় কুমির প্রকল্পের ঘাটে আসি। ওখানে বড় কুমির, বিভিন্ন বয়সের বাচ্চা, ডিম ফোটানো দেখে, প্রতিপালন সম্বন্ধে শুনে বেলা 2টোয় নৌকোতে খিচুড়ি খেয়ে ঘোরাঘুরি করি। জোয়ার এলে সন্ধে 7টায় ফেরার জন্য নৌকো ছাড়ে। ঘণ্টাখানেক পরে অকালে হঠাৎ প্রবল বর্ষণ আর বিদ্যুতের ঝলকানি শুরু হয়। নৌকো বেহাল, উথাল পাথাল ঢেউয়ে ঝলকে ঝলকে জল উঠতে থাকে। ছাউনির ভেতরেও ভিজতে ভিজতে ইষ্টনাম জপতে থাকি। হঠাৎ বাতাসে পাক খেয়ে নৌকো একটা খালের ভেতর ঢুকে পড়ে। দুপাশে জঙ্গল থাকায় বৃষ্টির ছাট বাতাস কম লাগে, আর নৌকো আপনিই ভেসে যেতে থাকে। একটুখানি বাঁচার আশা জাগে মনে। এদিকে অন্ধকারে কিছুই বোঝা যায় না। ভোরের দিকে বৃষ্টি থেমে আলো ফুটলে দেখি আমাদের নৌকো বাতাসে আর স্রোতে ভিন্ন পথে ভাসতে ভাসতে কার্জন ক্রিক পেরিয়ে গোবাদিয়া নদী হয়ে গুন্ডাকাটা নদীতে এসেছে। সামান্য পরে পানিপুকুরিয়া নদীতে এসে স্কুলঘাটে নামি। অনেক দিন কেটে গেলেও সেই মারাত্মক স্মৃতি আজও অমলিন। বিভূতিভূষণ মাইতি, হরেন্দ্রনগর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। মনে হচ্ছিল আপনাদের নৌকোয় আমিও যেন উঠে পড়েছি, চলেছি আপনার সঙ্গে। ওই যে কি সব বললেন, কার্জন ক্রিক পেরিয়ে গোবাদিয়া নদী হয়ে গুন্ডাকাটা নদী পেরিয়ে পানিপুকুরিয়া। তনুশ্রী মিশ্র লেখা পড়ব সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। আকাশ নিকশ কালো মেঘে ঢাকা, নিচে ধবধবে সাদা নীল পাড়ের শাড়ি পরিহিত উজান হরিপদ হাইস্কুলটি সেদিন দুঃখাতুর বেদনা ঘন মুখে দাঁড়িয়ে। আগের রাতেই হস্টেলে থাকা 8ম শ্রেণীর সুন্দর সুপর্ণাকে সাপে কামড়েছে। সবার প্রিয় সে, মিষ্টি করে কথা বলতো। প্রচন্ড বৃষ্টির জন্য হস্টেল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছিল না, আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছিল পাগলপাড়া ঝোড়ো হাওয়া। কোনো মতে একটা গাড়িকে ডেকে আনা হলো। তখন রাতের অবসান ঘটেছে। গাড়ি 3 কিলোমিটার যাওয়ার পরেই বাধা পেল। রাস্তার উপর গাছ পড়ে আছে। এমত অবস্থায় কি করণীয় ভাবতে ভাবতে সঞ্জীব বাবু এক মোটরসাইকেল আরোহীকে পেয়ে গেলেন। অনুরোধ জানানোয় তিনি অন্য রাস্তা দিয়ে সুপর্ণাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছিলেন। এদিকে ঘটনা হচ্ছে, মোটরসাইকেল আরোহীর পুত্র থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল, তাই তিনি রক্তের খোঁজে বেরিয়েছিলেন। কিন্তু পথের অপরিচিতদের এমন বিপদে দেখে তিনি নিজের বিপদের কথা ভুলে সাহায্য করতে এগিয়ে যান। ঘটনাচক্রে ওর ছেলের রক্তের গ্রুপের সঙ্গে সঞ্জীববাবুর রক্তের গ্রুপ মিলে যায়, এবং তার পরের ঘটনা নিশ্চয়ই আন্দাজ করে নেওয়া যায়। এইভাবে 2 মালির অকৃপণ সাহায্যে বাগানের 2টি ফুল আবার সজীবতায় প্রস্ফুটিত হয়ে ওঠে।
তনুশ্রী মিশ্র, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যি এটা একটা অদ্ভুত সমাপতন ছিল, কিন্তু এই সমাপতন ছাড়াও আশেপাশে এখনো এমন মানুষ অনেকেই আছেন যারা নিঃস্বার্থে পরের জন্য এগিয়ে আসেন। তাই তো এখনো আমাদের চারপাশটা এত সুন্দর। মদন মোহন দে, সাজওয়াল, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, ধূসর স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকা প্রায় ৩২ বছর আগে মধ্য জ্যৈষ্ঠের রোদ ঝলমলে একটি দিনের কথা তোমায় বলবো। সেদিন বিয়ের লগ্ন ছিল রাত 8:30টায়। বর বেরুবে বিয়ে করতে। রাস্তা ভালো হলেও দূরত্ব অনেকটা, তার উপর কালবৈশাখীর সময়। সেই সোনালি দিনে দু চোখে নতুন জীবনের রঙিন স্বপ্ন আর মনে একরাশ প্রত্যাশা নিয়ে বিকেলের দিকে ট্যাক্সিতে বর রওনা হলো। পিছনে বরযাত্রীদের বাস। সব ঠিকঠাক চলছিল। বেশ কিছুটা আসার পর হঠাৎ দিগন্তাকাশে একখণ্ড কালো আগন্তুকের আবির্ভাব। তৎক্ষণাৎ কালো মেঘের চাদরে আকাশ ভরে গেল। শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি, সঙ্গে কালবৈশাখী ঝড়। আশঙ্কা, ঠিক সময় পৌঁছানো যাবে তো? বর যখন গিয়ে পৌঁছল তখন সন্ধে হয়ে গেছে। বৃষ্টির মধ্যেই কনের মা ও কয়েকজন মহিলা ছাতা নিয়ে বরকে বরণ করে নিয়ে গেলেন। বাড়ির লাগোয়া বাইরে তারপলিন খাটানো, কলাগাছ, ফুলমালা, আলপনা আঁকা সুন্দর বিয়ের মণ্ডপটি বৃষ্টির জলে ভিজে গেছে। কনের বাড়ির লোকেরা কাঠের তক্তা বিছিয়ে তার উপর কম্বল দিয়ে মণ্ডপটিকে অনুষ্ঠানের উপযোগী করে তুলল। অবশেষে এলো সেই শুভ লগ্নের। সেই ঘোর বর্ষার দিনটি সাক্ষী থাকল দুটি চোখের উপর থেকে। ধীরে ধীরে পানপাতা সরে গিয়ে এই অধমের সঙ্গে তার জীবনসঙ্গিনীর শুভ দৃষ্টি বিনিময়ের, দুটি হৃদয়ের চিরবন্ধনের অমলিন স্মৃতিচিহ্নের। রাত্রি বাংময়ী হয়ে উঠেছিল বৃষ্টির শব্দ আর যদিদং হৃদয়ং তব মন্ত্রে। মদন মোহন দে, সাজওয়াল, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। সাধনচন্দ্র সরকার, মানিকডাঙ্গা রোড, শান্তিনগর, ঘোলাবাজার, উত্তর ২৪ পরগনা। জীবনে ঘোর বর্ষার তাণ্ডব প্রত্যক্ষ করেছি বহুবার। ৭৮-এর টানা ৩ দিনের বৃষ্টিতে অভূতপূর্ব বন্যা আর এই সেদিনের ভয়ঙ্কর আমফানের ভয়াল আস্ফালন্ত দগদগে স্মৃতি। তবে আর এক ঘোর বর্ষার দিনে চরম বিপদাপন্নতার কথা ভুলতে পারি না। সালটা মনে পড়ছে না। দফতরের অতি গুরুত্বপূর্ণ সর্বভারতীয় পরীক্ষার সেন্টার পড়েছে কলকাতার সংস্কৃত কলেজে। আমার ইনভিজিলেটরের দায়িত্ব। আগের দিন রাত থেকে তুমুল বৃষ্টি চলছে। সকালে একটু কমতেই তাড়াহুড়ো করে স্নান খাওয়া সেরে গড়রাজি মাকে ম্যানেজ করে সাইকেলে জল ঠেলে কোনো মতে স্টেশন। ট্রেন অনিয়মিত, আকাশ কালো। কিছু পরে ট্রেন এলো, আবার বৃষ্টি শুরু। লাইনে জল থাকায় ট্রেনের গতি ধীর। শিয়ালদা তো পৌঁছানো গেল। জলে ডোবা রাস্তা শুনশান। দু একটা বাস জল ঠেলে চলছে, রিক্সা অদৃশ্য। এদিকে সময় দৌড়চ্ছে। প্যান্ট গুটিয়ে হাঁটা শুরু করলাম। নিচে জল, বৃষ্টি চলছে আর সঙ্গে ঝোড়ো হাওয়া। ছাতা রাখা যাচ্ছে না। রাস্তার পাশে রেলিং ধরে এগোচ্ছি। বিকট শব্দে বাজ পড়ছে। রেলিং ঝনঝন করে কেঁপে উঠছে। আতঙ্কে রেলিং ছেড়ে দিলাম। এবার সত্যিই খুব ভয় পেয়ে গেছি। পুরো ভিজে শরীরে কাঁপুনি দিচ্ছিল। মনে হচ্ছিল এ রাস্তার এই দুর্যোগের যেন শেষ নেই। মায়ের নিষেধ মনে পড়ছিল। কেন বেরোলাম? আবার মনে হচ্ছিল আমি যদি পরীক্ষার্থী হতাম। যা হোক, এভাবেই 10টার আগেই পৌঁছলাম। কলেজের গেটে জল তখন কোমর সমান। জল আতঙ্কের মধ্যেই শুরু হলো পরীক্ষা। লিখেছেন সাধনচন্দ্র সরকার, মানিকডাঙ্গা রোড, শান্তিনগর, ঘোলাবাজার, উত্তর 24 পরগনা থেকে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।